আজকের এই দারুণ একটা এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আমরা আজকে কথা বলবো জীবনের একেবারে শুরুর দিকের একটা চমৎকার বিষয় নিয়ে, ভ্রূণের বিকাশ এবং কোষের সুরক্ষা ব্যবস্থা। একটা মাত্র কোষ বিভাজিত হয়ে যখন একটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, তখন সেই প্রক্রিয়াটা অভাবনীয় গতিতে চলতে থাকে। কিন্তু এই অবিশ্বাস্য গতির কোষ বিভাজনের সময়ে কোষগুলো কিভাবে নিজেদের সুরক্ষিত রাখে, বিশেষ করে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষগুলো? একবার ভাবলে অবাক হতে হয়, একটা ছোট্ট বিকাশমান ভ্রূণ কিভাবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেম সেলগুলোকে জেনেটিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। জীববিজ্ঞানের এটা কিন্তু বিরাট একটা রহস্য। কারণ কোষগুলো যখন অসম্ভব দ্রুতগতিতে বিভাজিত হতে থাকে, তখন ডিএনএ ভেঙে যাওয়ার প্রবল একটা ঝুঁকি থাকে। তো চলুন গভীরে যাওয়া যাক এবং দেখা যাক প্রকৃতি কিভাবে এই অসাধ্য সাধন করে। আমাদের এই সেলুলার গোয়েন্দা গল্পের আসল চরিত্র কারা, সেটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। এইচএসপিসি বা হিম্যাটোপোয়েটিক স্টেম এবং প্রোজেনিটর সেল, সোজা কথায় এগুলো হলো সেই অপরিহার্য আর দ্রুত বিভাজিত হওয়া পূর্বসূরি কোষ, যেখান থেকে শেষ পর্যন্ত আমাদের শরীরের সমস্ত রক্ত এবং ইমিউন সেল তৈরি হয়। এগুলো যদি শুরুতেই কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা আর রক্ত সঞ্চালন প্রক্রিয়া একদম হুমকির মুখে পড়বে। এবার প্রমাণটা দেখা যাক। কমেট আসে বা ধূমকেতু পরীক্ষার ফলাফল দেখলে রীতিমতো অবাক হতে হয়। এখানে ধূমকেতুর মতো দেখতে যে লেজ বা কমেট টেল তৈরি হয়, সেটা মহাকাশের কোনো বিষয় নয়। এটা আসলে প্রমাণ করে যে প্রাথমিক ভ্রূণের লিভারের এইচএসপিসিগুলোতে ডিএনএর কতটা মারাত্মক ক্ষতি হচ্ছে। এই কমেট টেল যত বড় হবে, বুঝতে হবে ডিএনএ ঠিক ততটাই বেশি ভেঙে পড়ছে। জিনোটক্সিক স্ট্রেসের কারণে কোষের জিনোম কিভাবে আক্ষরিক অর্থেই ভেঙে পড়ে, এটা তার একদম অকাট্য প্রমাণ। আমাদের প্রথম পর্ব সেলুলার দেহরক্ষী, চারপাশ অনুসন্ধান। তাহলে প্রশ্ন হল, এই স্টেম সেলগুলোর বিকাশের প্রাথমিক পর্যায়ে এত বেশি অরক্ষিত থাকে কেন? উত্তর খুঁজতে আমাদের কোষগুলোর আশেপাশের পরিবেশ বা নেবারহুড একটু দেখতে হবে। কে আসলে এই স্টেম সেলগুলোর আসল দেহরক্ষী? প্রাথমিক ভ্রূণের লিভারে হেপাটোসাইট বা লিভার কোষের সংখ্যা থাকে খুবই কম, আর জিনোমগুলো থাকে চরম মাত্রায় অস্থিতিশীল। অন্যদিকে পরিণত ভ্রূণের লিভারে হেপাটোসাইটের ঘনত্ব অনেক বেশি থাকে, আর জিনোমগুলো থাকে সম্পূর্ণ সুরক্ষিত। এই সুস্পষ্ট পার্থক্য থেকেই কিন্তু একটা দারুণ সূত্র পাওয়া যায়। হেপাটোসাইট কোষগুলোই হল সেই মূল পরিবর্তনশীল উপাদান যা এই সুরক্ষার নেপথ্যে কাজ করছে। বিজ্ঞানীরা এই যোগসূত্রটা প্রমাণ করার জন্য চমৎকার একটা পরীক্ষা করেছিলেন। ভ্রূণগুলোতে যখন পরীক্ষামূলকভাবে হেপাটোসাইট বা লিভার কোষের বিকাশ বিলম্বিত করা হলো বা এর সংখ্যা কমিয়ে দেওয়া হলো, তখন দেখা গেল রক্তে স্টেম সেলগুলো মারাত্মক ডিএনএ ক্ষতির সম্মুখীন হচ্ছে। মানে স্টেম সেলগুলোর সুরক্ষার জন্য হেপাটোসাইটের উপস্থিতি একেবারে অপরিহার্য। এটা স্রেফ কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং সরাসরি একটা কারণ ও ফলাফলের সম্পর্ক। এবার আসছি দ্বিতীয় পর্বে, একটি প্যারাক্রাইন রহস্য, দূর থেকে সুরক্ষা। বিজ্ঞানীদের অনুসন্ধানে এরপর যে বিষয়টা উঠে আসে, সেটা রীতিমতো অবাক করার মতো। তারা দেখলেন এই লিভার কোষগুলো স্টেম সেলগুলোকে রক্ষা করার জন্য সরাসরি তাদের স্পর্শও করে না। এই অদৃশ্য বর্মের পেছনের মেকানিজমটা আসলেই অভাবনীয়। এই রহস্য উন্মোচনে ট্রান্সওয়েল পরীক্ষার সেটআপ ব্যবহার করা হয়েছিল, যা হেপাটোসাইটগুলোকে এইচএসপিসি থেকে আলাদা করে রাখে। সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো, কোষগুলোকে আলাদা চেম্বারে রেখে এমন একটা ব্যবস্থা তৈরি করা হয়েছিল যেখানে তারা চাইলেও একে অপরের সংস্পর্শে আসতে পারবে না। পুরো পরীক্ষার চমৎকার যুক্তিটা শুনলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। হেপাটোসাইট এবং এইচএসপিসি একটা ছিদ্রযুক্ত বাধা দিয়ে আলাদা থাকে, ফলে কোষগুলো একে অপরকে শারীরিকভাবে স্পর্শ করতে পারে না ঠিকই, কিন্তু তরল আর কোষ থেকে নিঃসৃত প্রোটিনগুলো অবাধে যাতায়াত করতে পারে। ফলাফল কি দাঁড়ালো? দেখা গেল কোনো রকম স্পর্শ ছাড়াই এইচএসপিসিগুলো ডিএনএ ক্ষতি থেকে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। এর মানে দাঁড়াচ্ছে এই দেহরক্ষী নিশ্চয়ই তরলের মধ্যে নিঃসৃত হওয়া কোনো এক ধরনের উপাদান বা ফ্যাক্টর। আমাদের তৃতীয় পর্ব, ফেটুইনে শিল্ড হিরো প্রোটিন শনাক্তকরণ। তো সেই নিঃসৃত উপাদানটা আসলে কি, সেটা খুঁজে বের করার জন্য সুবিশাল একটা প্রোটিওমিক বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হলো। বিজ্ঞানীরা সেই হিরো প্রোটিনের সন্ধানে নামলেন, যা এই অদৃশ্য ঢাল হিসাবে কাজ করছে। অত্যাধুনিক মাস স্পেকট্রোমেট্রি বিশ্লেষণ করে দেখা গেল প্রাথমিক ভ্রূণের লিভারে ১১৩টি সেক্রেটারি বা নিঃসৃত প্রোটিন অনুপস্থিত ছিল, আর এদের মধ্যে একটা প্রোটিন সবার নজর কেড়ে নেয়, সেটা হলো
ফিটুইন এ। পরিণত হেপাটোসাইটগুলো থেকে নিঃসৃত হয়ে এই ফিটুইন এ প্রোটিনই সেই অভাবনীয় হিরোর ভূমিকা পালন করে, যা স্টেম সেলগুলোকে রক্ষা করে। কিন্তু প্রশ্ন হল, ফিটুইনে আসলে লড়ছেটা কার বিরুদ্ধে? এখানেই আসে আর লুপের ধারণা। এটা হলো আরএনএ ডিএনএ হাইব্রিড দ্বারা গঠিত একটা ত্রিসূত্রী বা স্ট্র্যান্ডেড গঠন। স্টেম সেলগুলো যখন অতি দ্রুত বিভাজিত হতে থাকে, তখন কোষের ভেতরে এই আর লুপগুলো জমতে পারে, যা চরম মাত্রায় ক্ষতিকর বা প্যাথোজেনিক। এটা মূলত একটা আণুবীক্ষণিক অভ্যন্তরীণ হুমকি, যা কোষের ভেতর থেকেই জিনোমকে ধ্বংস করে দিতে পারে। আর এটা দারুণভাবে তুলে ধরে যে কিভাবে এই হিরো প্রোটিনটা কাজ করে। এর আণবিক প্রক্রিয়াটিকে খুব সহজে ৩টে ধাপে ভাগ করা যায়। প্রথমত, ফিটুইন এ স্টেম সেলের পৃষ্ঠে থাকা TLR4 রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়। দ্বিতীয়ত, এর ফলে কোষের ভেতরে MYD88BZIP নামের একটা পাথওয়ে বা রাস্তা সক্রিয় হয়ে ওঠে। আর তৃতীয়ত, এই প্রক্রিয়ার মাধ্যমে সেই ক্ষতিকর আর লুপগুলো ডিএনএ থেকে একেবারে নিরাপদে পরিষ্কার হয়ে যায়। ভাবলে অবাক হতে হয় কিভাবে একটা জটিল আণবিক শৃঙ্খল এত নিখুঁতভাবে কোষের সুরক্ষা নিশ্চিত করছে। প্রক্রিয়াটা যে কতটা কার্যকরী সেটা ডেটা বিশ্লেষণ করলেই বোঝা যায়। যখন পরিবেশে পুনরায় ফিটুইনে যোগ করা হয়, তখন সেটা একদম জাদুকরীভাবে কোষগুলোর ক্ষতিকর জমাটবদ্ধতা পরিষ্কার করে ফেলে আর তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এটা শুধু কোনো থিওরি নয়, বরং আক্ষরিক অর্থেই একটা সেলুলার রেস্কিউ মিশন। চলে এলাম শেষ পর্বে, শিশুদের লিউকেমিয়া প্রতিরোধ, বাস্তব জীবনের ঝুঁকি। এই আণুবীক্ষণিক মেকানিজমের সাথে বাস্তব জীবনের চিকিৎসাবিজ্ঞানের কিন্তু বিশাল একটা সম্পর্ক রয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। ভ্রূণের বিকাশের প্রাথমিক পর্যায়ে এই সুরক্ষা ব্যবস্থা যদি কোনো কারণে ব্যর্থ হয়, তবে ডিএনএর সেই ক্ষতিগুলো মিউটেশন আকারে অস্থিমজ্জা বা বোন ম্যারো পর্যন্ত পরিবাহিত হয়। এই মিউটেশনগুলো পরবর্তীতে মারাত্মক একটা দুর্বলতা তৈরি করে এবং লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের সূত্রপাতের জন্য প্রয়োজনীয় সময়কে ব্যাপকভাবে কমিয়ে দেয়। তার মানে একদম জীবনের শুরুতেই রোপিত হতে পারে এক ভয়াবহ ক্যান্সারের বীজ। সুস্থ কোষের তুলনায় লিউকেমিয়া আক্রান্ত কোষগুলো কতটা অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ে তার তুলনামূলক চিত্রটা অত্যন্ত ভয়ঙ্কর। এই অদৃশ্য সেলুলার ঢাল বা বর্মটা ছাড়া একটা শিশুর ভবিষ্যৎ ঠিক কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, এটা তারই একটা বাস্তব প্রতিচ্ছবি। গবেষণা তথ্যগুলো প্রমাণ করে যে ফিটুইনে প্রোটিনের নিম্নমাত্রার সাথে শিশুদের লিউকেমিয়া সৃষ্টির সরাসরি সম্পর্ক রয়েছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই প্রোটিনের সামান্য ঘাটতি শুধুমাত্র একটা বৈজ্ঞানিক কৌতূহলের বিষয় নয়, বরং এটা মানবদেহের একটা মারাত্মক রোগের সরাসরি কারণ হিসেবে কাজ করতে পারে। পুরো বিষয়টা সত্যি ভাবিয়ে তোলে, তাই না? যদি একটা মাত্র নিশ্চিত প্রোটিন সুস্থ বিকাশ আর একটা ভয়াবহ রোগের মধ্যে এত বিশাল পার্থক্য তৈরি করতে পারে, তাহলে আমাদের শরীরের ভেতরে আর কি কি এমন অদৃশ্য সেলুলার দেহরক্ষী লুকিয়ে আছে, যা প্রতিদিন নিঃশব্দে আমাদের বাঁচিয়ে রাখছে? এই প্রশ্নটা জীববিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে দেয় এবং আমাদের শেখায় যে প্রকৃতির এই সুরক্ষা ব্যবস্থা ঠিক কতটা সূক্ষ্ম আর নিখুঁত।